অডিও বুক বাই ইলা চ্যানেলে হুমায়ুন আহমেদের উপন্যাস আজ চিত্রার বিয়ে। আজকের পঞ্চম পর্ব। আমার কাছ থেকে নিশ্চয়ই নেবে না। চিত্রার বড় খালা কথা বলেই যাচ্ছেন। হার্টের অসুখ সংক্রান্ত নানান কেচ্ছা কাহিনী। কার কবে খালি বাড়িতে হার্ট অ্যাটাক হলো, সে নিজে ডাক্তার হয়েও মনে করলো গ্যাস্ট্রিকের ব্যথা। অ্যান্টাসিড খেয়ে ঘরে বসে টিভিতে কৌন বনে গা করোড়পতি দেখছে। হার্ট অ্যাটাকের উত্তেজনা আর কৌনবনে গা ক্রোড়পতির উত্তেজনা দুটো ডাবল অ্যাকশন, এক ধাক্কায় শেষ। শায়লা বিরক্তিতে ঠোঁট কামড়াচ্ছে। টেলিফোন বকবকানি শোনার সময় তার নেই। দুনিয়ার কাজ পড়ে আছে, অথচ মুখের উপর টেলিফোন রাখাও যাচ্ছে না। শায়লা, বলো আপা। চিত্রার কিছু কাপড় চোপড়, ব্যবহারী জিনিসপত্র গুছিয়ে সুটকেসে দিয়ে দে। সে নিশ্চয়ই এক বস্ত্র শ্বশুরবাড়িতে যাবে না। ভালো সুটকেস আছে? না, কাউকে নিউ মার্কেটে পাঠিয়ে দে। ইন্ডিয়ান শ্যামসোনাইট কিনে নিয়ে আসুক। মিডিয়াম সাইজ সুটকেস 1002 টাকা পড়বে, দেখতে খারাপ না। কামাল আতারতুর্ক মার্কেটে বিদেশিটা পাওয়া যাবে, তবে সেকেন্ড হ্যান্ড হবার সম্ভাবনা। সেকেন্ড হ্যান্ড সুটকেস কেনার দরকার কি? আচ্ছা আপা, আমি এখন যাই, আমার মাথা ঘুরছে। শালা টেলিফোন রেখে খাবার ঘরের দিকে এগোলেন। রহমান সাহেব কাপড় পরছেন। রাতে তার চেহারায় যে অস্বাভাবিকতা ছিল, এখন তা নেই। শায়লা বললেন, কোথায় যাচ্ছ? রহমান সাহেব বললেন, কোথায় আর যাব, অফিসে যাচ্ছি। তুমি বোধহয় জানো না, আজ চিত্রার এঙ্গেজমেন্ট হবে না, সরাসরি বিয়ে হয়ে যাবে। জানি। শায়লা অবাক হয়ে বললেন, জানো মানে? কে বলেছে? চিত্রা বলেছে। ও তার সুটকেস গুছিয়ে রেখেছে। শায়লা বানু স্তম্ভিত হয়ে গেলেন। মেয়ে তাকে কিছুই বলেনি, অথচ ঠিকই তার বাবাকে বিয়ের খবর দিয়েছে। সুটকেস গুছিয়ে রেখেছে। হয়তো দেখা যাবে মীরাও সব জানে, শুধু তিনিই কিছু জানেন না। শায়লা বললেন, আজ তোমার অফিসে যাবার দরকার নেই, ছুটি নিয়ে আসিনি তো। মেয়ের বিয়ের জন্য একদিন অফিস কামাই করতে পারবে না? এমনই কঠিন তোমার অফিস? খবরদার, তুমি অফিসে যাবে না। রহমান সাহেব ক্ষীণ গলায় বললেন, আমি অফিসে গিয়ে ছুটি নিয়ে আসি। 1 ঘন্টা লাগবে, যাবো আর আসবো। যেতেই হবে, 1 ঘন্টার মধ্যে চলে আসব। শায়লা তীক্ষ্ণ চোখে কিছুক্ষণ স্বামীর দিকে তাকিয়ে চিত্রার খোঁজে গেলেন। যে মেয়ের আজ বিয়ে হয়ে যাচ্ছে, সেই মেয়েকে কঠিন কোনো কথা বলা মোটেই ঠিক হবে না। তারপরেও তিনি জানতে চাইবেন, এত বড় একটা খবর তাকে না দিয়ে সে তার বাবাকে কী কারণে দিল। হঠাৎ করে তিনি কেন এত গুরুত্বহীন হয়ে পড়লেন? চিত্রা সুন্দর একটা শাড়ি পরেছে। খুব বেশি সাজগোজ সে কখনো করে না, আজ একটু সেজেছেও। ঠোঁটে লিপস্টিক দিয়েছে, চোখে কাজল, গালে হালকা পাউডার। মনে হচ্ছে সে বাইরে কোথাও যাচ্ছে, তারই প্রস্তুতি। শায়লা অবাক হয়ে বললেন, তুই কোথায় যাচ্ছিস? চিত্রা বলল, যেখানেই যাই 11টার আগেই চলে আসবো মা। শায়লা তীক্ষ্ণ গলায় বললেন, তুই 11টায় আসবি না রাত 10টায় আসবি তা তো জানতে চাচ্ছি না। আমি জানতে চাচ্ছি তুই যাচ্ছিস কোথায়। বন্ধুর বাসায় যাচ্ছি। আজ তুই কোথাও বের হতে পারবি না। কেন? বিয়ের দিন কনে ঘর থেকে বের হতে পারে না, নিয়ম নেই। চিত্রা হাসি মুখে বলল, পুরোনো কালের নিয়মকানুন এখন কেউ মানে না মা। বিয়ের দিন কনেকে ঘর থেকে বের হতে হয়, পার্লারে গিয়ে চুল বাঁধতে হয়। আমি তোর সঙ্গে তর্ক করতে পারবো না, তুই ঘর থেকে বের হবি না। মা, আমিও তোমার সঙ্গে তর্ক করতে পারবো না। আমাকে যেতেই হবে, খুবই জরুরি, যেতেই হবে। হ্যাঁ, যেতেই হবে। আমাকে ঘরে আটকে রাখার চেষ্টা করে লাভ নেই, আমি যাবই। শায়লা আহত গলায় বললেন, তাহলে অপেক্ষা কর, তোর বড় খালা আসুক, বড় খালার গাড়ি নিয়ে যাবি। তোর সঙ্গে মীরা যাবে। মীরা কি আমার পাহারাদার? তুই যা ভাবার ভেবে নি, মীরা অবশ্যই তোর সঙ্গে যাবে।
মা শোনো, তুমি রেগে যাচ্ছ। রেগে যাবার মতো কিছু হয়নি। আমি বড় খালার গাড়ি নিয়ে কোথাও যাব না, রিক্সা নিয়ে যাব, এবং অবশ্যই মীরাকে সঙ্গে নেব না। তুমি শুধু শুধুই ভয় পাচ্ছ। আমি ভয় পাবো কেন? অবশ্যই তুমি ভয় পাচ্ছ। ভয়ে তোমার চোখ ছোট হয়ে গেছে। ভয়টা দূর করো মা। গল্প উপন্যাসে দেখা যায়, যেদিন বিয়ে সেদিন সকালবেলা মেয়ে ঘর থেকে বের হয়ে অন্য একটা ছেলেকে বিয়ে করে। এই কাজ আমি কখনো করব না। আমি যখন বলছি 11টার মধ্যে ফিরবো, অবশ্যই ফিরবো। এখন আমাকে একটু সাহায্য করো তো মা। দেখো তো টিপটা যে দিয়েছি, টিপটা কি মাঝখানে হয়েছে? শায়লা কিছু না বলে চলে গেলেন। তার চোখে পানি এসে গেছে। চোখের পানি তিনি মেয়েকে দেখাতে চাচ্ছেন না। তার খুবই মন খারাপ লাগছে। সংসারে নিজেকে অপ্রয়োজনীয় এবং তুচ্ছ মনে হচ্ছে। অথচ তিনি একা সংসারকে বুকে আগলে এই অবস্থায় এনেছেন। মীরা আজ স্কুলে যায়নি। শায়লা তাকে স্কুলে যেতে নিষেধ করেছেন। ঘরে নানান কাজকর্ম আছে। মীরার সাহায্য দরকার। অথচ মীরা কাজ করার কিছু পাচ্ছে না। সব কাজকর্ম আগেই গোছানো। কাজ খুঁজে নিয়ে কাজ করার মতো মেয়ে মীরা না। তার ইচ্ছে করছে গল্পের বই নিয়ে বিছানায় গা এলিয়ে পড়তে শুরু করা। এই কাজটা করার সাহস পাচ্ছে না। মা খুব রাগ করবেন। বেশি রেগে গেলে হাত থেকে টান দিয়ে বই ছিঁড়ে ফেলবেন। মীরা ঘর থেকে বের হলো। তার হাতে শীর্ষেন্দুর একটা বই, ঘুনো পোকা। বারান্দার কোনো আড়াল বের করে বই পড়তে শুরু করতে ইচ্ছে করছে। বাগানবিলাস গাছটার আড়ালে বসা যায়। বাগানবিলাসের আড়ালে বসলে চট করে মা তাকে দেখতে পাবে না, অথচ মা ডাকলেই সে শুনতে পাবে। তবে গাছ ভর্তি শুঁয়োপোকা, গায়ে শুঁয়োপোকা না উঠলেই হলো। মীরা কি করছো? মীরা চমকে উঠল। মজনু ভাই নিঃশব্দে পেছনে এসে দাঁড়িয়ে চমকে দিয়েছে। মীরা গম্ভীর গলায় বলল, কি ব্যাপার? তোমার জন্য একটা জিনিস এনেছি। কি জিনিস? কাঁঠাল চাপা ফুল, তীব্র গন্ধ। শাহবাগের মোড়ে বিক্রি করছিল 2 টাকা পিস। আমি দরদাম করে 3টা কিনেছি 5 টাকায়। ফুলটার এমন গন্ধ 1/2 মাইল দূর থেকে পাওয়া যায়। মীরা একবার ভাবলো ফুল নেবে না, তারপরেও নিল। মজনু বলল, একটা গ্লাস ভর্তি করে পানি নাও, তার ওপর ফুলগুলি দিয়ে রাখো, দেখো কি গন্ধ হয়। দেখবে গন্ধে মাথা ধরে যাবে। যে গন্ধে মাথা ধরে যায় সেই গন্ধ শুকে লাভ কি? কথার কথা বললাম, গন্ধে তো আর সত্যি মাথা ধরে না। মীরা বলল, আচ্ছা মজনু ভাই, আপনি কি আমাদের বাসায় টেলিফোন নাম্বার জানেন? মজনু বলল, হ্যাঁ জানি। তোমাদের টেলিফোন নাম্বার জানি। চিত্রার মোবাইল টেলিফোনের নাম্বারও জানি। কখন কোন দরকার হয়। চিত্রার আজ এঙ্গেজমেন্ট না? হ্যাঁ। চাচিকে বলো যে আমি আজ সারাদিন ফ্রি করে রেখেছি। যে কোনো কাজে আমি আছি। আমার পরিচিত এক ডেকোরেটর আছে। তাকে বলতেই 8 ঘন্টার মধ্যে মরিচবাতি দিয়ে গেট সাজিয়ে দেবে। অন্যেরা যা নেয় তার থেকে অর্ধেক চার্জ করবে। যাও চাচিকে জিজ্ঞেস করে এসো। মা মরিচবাতির গেট করাবে না, কাজে জিজ্ঞেস করার দরকার নেই। তবু জেনে আসো প্লেট, থালা, জগ এইসব লাগবে কিনা। তার কাছে সব লেটেস্ট ডিজাইনের থালা বাসন। মীরা বলল, মজনু ভাই, আপনাকে একটা উপদেশ দেই, শুনুন। আজ মার মেজাজ খুবই খারাপ। আপনি দয়া করে মার সামনে পড়বেন না। উনি আপনার উপর রেগে আছেন। আমার উপর রেগে আছেন কেন? আপনি খুব ভালো করেই জানেন কেন। আপনি প্রায়ই বাসায় টেলিফোন করেন, করেন না? মজনুর মুখ ফ্যাকাশে হয়ে গেল। সে চোখ নামিয়ে নিল। এতক্ষণ সে বেশ স্বাভাবিকভাবেই মীরার সঙ্গে কথা বলছিল। এখন আর বলতে পারছে না। তার কপাল ঘামছে। মীরা বলল, নিজের পরিচয় না দিয়ে দিনের পর দিন টেলিফোন করা কি ঠিক? মজনু বলল, ঠিক না। কেন, আপনি টেলিফোন করেন? মজনু বলল, তুমি টেলিফোনে খুব সুন্দর করে হ্যালো বলো। এটা শোনার জন্য আমি কথা বলি। তুমি হ্যালো বলার পরেই আমি টেলিফোন রেখে দিই। মীরা কঠিন গলায় বলল, বাজে কথা বলবেন না। আপনি হড়বড় করে অনেক কথা বলেন। নিজের নাম মজনু, আমাকে লাইলি বানিয়ে প্রেমের রেলগাড়ি ছেড়ে দিয়েছেন। আমি বোকা মেয়ে না। আমার সঙ্গে চালাকি করতে যাবেন না। মজনু ফিসফিস করে বলল, আর কোনো দিন টেলিফোন করব না। কথাবার্তার এই পর্যায়ে শায়লা বের হয়ে এলেন। তিনি মেয়ের হাতে
কাঁঠাল চাপা ফুল দেখলেন, মজনুকে দেখলেন। অতি দ্রুত দুইয়ের সঙ্গে দুই যোগ করে 4 করলেন। মজনুর দিকে তাকিয়ে শান্ত গলায় বললেন, মজনু, তোমার ভাই নিজাম সাহেব কি অফিসে চলে গেছেন, না এখনও বাসায় আছেন? মজনু চাপা গলায় বলল, বাসায় আছেন। তুমি তোমার ভাইকে পাঠিয়ে দাও তো, আমার দরকার আছে। মজনু মনে হলো হাঁপ ছেড়ে বাঁচল। সে প্রায় দৌড়ে গেল তার ভাইকে খবর দিতে। ভাড়াটে হিসেবে নিজাম সাহেবকে শায়লা পছন্দ করেন। চুক্তিপত্রে আছে মাসের প্রথম সপ্তাহে ভাড়া দিতে হবে। নিজাম সাহেব 3 তারিখের আগেই বাড়ি ভাড়া শোধ করে দেন। বাড়ির টুকিটাকি রিপেয়ারিংয়ের জন্য বাড়িওয়ালার কাছে ধন্না দেন না, নিজেই মিস্ত্রি ডাকিয়ে সারিয়ে নেন। গত মাসে মিস্ত্রি ডাকিয়ে কলের লিক সারালেন এবং মিস্ত্রিকে নিয়ে শায়লার কাছে এসে বললেন, ভাবি, আপনাদের পানির কলে কোনো সমস্যা থাকলে সারিয়ে নিন। আমার চেনা মিস্ত্রি, ভালো কাজ করে। এরকম ভাড়াটে পাওয়া ভাগ্যের কথা। নিজাম সাহেব বসার ঘরে ঢুকে হাসি মুখে বললেন, ভাবি কোথায়? অফিসে যাবার মুখে জরুরি তলব। ভাড়া বাড়াচ্ছেন নাকি? শায়লা বললেন, চা খাবার জন্য ডেকেছি ভাই। ভাপা পিঠা করেছি, ভাপা পিঠা দিয়ে 1 কাপ চা খান। বাড়ি ভাড়া তাহলে বাড়ছে না? যাক, বাঁচলাম। আপনার মেয়ে নাকি আজ এঙ্গেজমেন্ট? শায়লা বললেন, আপনার মেয়ে বলছেন কেন ভাই? মেয়ে তো আপনারও। নিজাম সাহেব বললেন, আপনি খুবই ভাগ্যবতী মহিলা। আমার স্ত্রীর কাছে ছেলে সম্পর্কে শুনেছি, ভাগ্যগুণেই শুধু এমন ছেলে পাওয়া যায়। দোয়া করবেন ভাই। অবশ্যই দোয়া করি। খাস দিলে দোয়া করি। আপনি কিন্তু আমার মেয়ের এঙ্গেজমেন্টের সময় উপস্থিত থাকবেন। অফিস শেষ করে সোজা বাসায় চলে আসবেন। রোজই তো তাই আসি, আজ না হয় আরও ঘন্টাখানিক আগে চলে আসব। আর মজনুকে বলে যাচ্ছি, যে কোনো কাজ, ঘর ঝাড় দেয়া থেকে শুরু করে বাথরুম পরিষ্কার, সব ওকে দিয়ে করিয়ে নেবেন, কোনো সমস্যা নেই। শায়লা চায়ের কাপ নিজাম সাহেবের দিকে এগিয়ে দিতে দিতে সহজ গলায় বললেন, মজনু সম্পর্কে একটা কথা বলার জন্য আপনাকে ডেকেছি ভাই। আপনাকে আমি খুব কাছের মানুষ মনে করি বলেই বলছি। আপনার সঙ্গে ভাড়াটে বাড়িওয়ালা সম্পর্ক থাকলে কখনো বলতাম। নিজাম সাহেব চিন্তিত গলায় বললেন, ঘটনা কি? শায়লা বললেন, ঘটনা খুবই সামান্য, আপনার কানে তোলার মতো কোনো ঘটনাই না। কিন্তু আমার ছোট মেয়েটা খুবই নরম টাইপের, সে দারুণ আপসেট। এই জন্যেই আপনাকে বলা। ব্যাপারটা বলুন তো ভাবি। ঘটনা মনে হয় কিছুটা আঁচ করতে পারছি। ওই শুয়োরের বাচ্চা মীরা মামুনির কাছে প্রেমপত্র পাঠিয়েছে? প্রায় সেরকমই, তবে প্রেমপত্র না। মজনু প্রায় বাসায় টেলিফোন করে। মীরা টেলিফোন ধরলে আজে বাজে কথা বলে, অশ্লীল কথা। বলেন কি? শায়লা বললেন, ভাই, এটা কোনো বড় ব্যাপার না। মেয়ে বড় হলে এরকম সমস্যা বাবা মাকে পোহাতেই হয়। আপনাকে ব্যাপারটা জানাতামই না। আপনাকে খুব কাছের মানুষ জানি বলেই বলছি। ভাই, আর একটা ভাপা পিঠা দিই। দিন আর একটা পিঠা খাই, শরীরের শক্তি করে নিই, তারপর দেখেন কি করি। আজ আমি ওই শুয়োরের বাচ্চার পটকা গেলে ফেলব। ওর কিছু উপকার করব বলে সেদিনই এসেছিলাম, উপকারের ঘাড়ে লাথি। বাজারের পয়সা মারা, বিল দেওয়ার জন্য টাকা দিয়ে পাঠালে, বাসায় ফিরে এসে বলে টাকা পকেট মার হয়েছে। এত নৈমিত্তিক ঘটনা, এখন আবার হয়েছে প্রেম কুমার। ছালনাই কুত্তার বাঘের মতো ডাক। ডাক আমি বের করছি। শায়লা বললেন, একটু ধমক ধমক দিয়ে বুঝিয়ে দিলেই হবে। নিজাম সাহেব বললেন, শাস্তির ব্যাপারটা আমার ওপর ছেড়ে দিন ভাবি। শাস্তি নিয়ে কিছু বললে আমি খুবই মাইন্ড করব। নিজাম সাহেব খুব আয়োজন করেই শাস্তির ব্যবস্থা করলেন। মীরাদের বাড়ির উঠানে দাঁড়িয়ে 100 বার কানে ধরে উঠবোস। প্রতিবার উঠবোস করার সময় মুখে বলতে হবে, মীরা আমার মা। শাস্তি পর্ব শুরু হয়েছে। মজনুর হাত পা কাঁপছে, চোখ লাল, শরীর দিয়ে টপ টপ করে ঘাম পড়ছে। সে উঠবোস করছে, বিড়বিড় করে প্রায় অস্পষ্ট স্বরে বলছে, মীরা আমার মা, মীরা আমার মা। তার ঠিক সামনে দাঁড়িয়ে নিজাম সাহেব উঠবোসের হিসাব রাখছেন। 6, 7, 8, 9, 10, 11। শায়লা রান্নাঘরে রান্না করছিলেন। মীরা তার কাছে ছুটে গিয়ে বলল, মা, এসব কি হচ্ছে? মজনু ভাইকে কানে ধরে উঠবোস করাচ্ছে। মা, প্লিজ বন্ধ করো। মা, আমি তোমার পায়ে পড়ি। শায়লা বিরক্ত গলায় বললেন, ন্যাকামি করবি না।
ন্যাকামি করার মতো কিছু হয়নি। শাস্তি পাওয়া দরকার ছিল, শাস্তি হচ্ছে। মা প্লিজ, প্লিজ। শায়লা কঠিন চোখে মেয়ের দিকে তাকালো। মীরা রান্নাঘর থেকে বের হয়ে এলো। তার ছুটে বাড়ি থেকে বের হয়ে যেতে ইচ্ছে করছে। সে দরজার দিকে এক ঝলক তাকালো। গেটের বাইরে অনেক লোকজন জড়ো হয়েছে। সবাই খুব মজা পাচ্ছে। মীরা মজনুকে দেখতে পাচ্ছে না, তবে নিজাম সাহেবের গলার স্বর শুনতে পাচ্ছে। ৩১, ৩২, ৩৩, ৩৪, ১০০ হতে আরও অনেক বাকি। টেলিফোন বাজছে। মীরা টেলিফোনের কাছেই বসে আছে। তার টেলিফোন ধরতে ইচ্ছে করছে না। সে মনে মনে একটা প্রতিজ্ঞা করেছে, জীবনে কখনো টেলিফোন ধরবে না। শায়লা রান্নাঘর থেকে বললেন, মীরা টেলিফোন ধর। মীরা টেলিফোন ধরল। তার সারা শরীর দিয়ে বরফের মতো শীতল কিছু বয়ে গেল। সেই ছেলেটা কথা বলছে। হ্যালো মীরা, তুমি কেমন আছো? ভালো। আজ তো তোমার বোনের এঙ্গেজমেন্ট। দেখছো, তোমার সব খবর রাখি। আচ্ছা, তুমি কি এঙ্গেজমেন্ট উপলক্ষে শাড়ি পরবে? জানি না। অবশ্যই জানো, শুধু আমাকে বলতে চাচ্ছ না। মীরা টেলিফোন রেখে দিল। সে মস্ত বড় একটা ভুল করেছে। টেলিফোনে যার সঙ্গে তার কথা হয় সে মজনু ভাই না, অন্য কেউ। মজনু ভাইও টেলিফোন করে, কিন্তু সে হ্যালো শুনেই রেখে দেয়। মীরা শরীর কাঁপছে। সে কি করবে? নিজেই বারান্দায় ছুটে গিয়ে বলবে, নিজাম চাচা যথেষ্ট হয়েছে, আর না। এটা সে বলতে পারবে না, তার এত সাহস নেই। আপা থাকলে বলতে পারত। আপাকে দেখে মনে হয় সাহস নেই, কিন্তু তার অনেক সাহস। নিজাম সাহেবের গলা শোনা যাচ্ছে। ৭০, ৭১, ৭২। মজনু ভাই তার সঙ্গে বিড়বিড় করছেন, মীরা আমার মা, মীরা আমার মা। তবে এখন আর আমার শব্দটা শোনা যাচ্ছে না। এখন শোনা যাচ্ছে মীরা মা, মীরা মা। আবারও টেলিফোন বাজছে। সেই ছেলে নিশ্চয়ই আবারও টেলিফোন করেছে। শালে রান্নাঘর থেকে ধমক দিলেন, মীরা টেলিফোন ধরছিস না কেন? মীরা টেলিফোন ধরল। তার মাথা কেমন এলোমেলো হয়ে গেছে। টেলিফোনে কে কথা বলছে, কি বলছে, কিছুই বুঝতে পারছে না। একটা দুর্ঘটনা ঘটেছে। ছাদ থেকে কে যেন লাফ দিয়ে পড়েছে। তাকে হাসপাতালে নেওয়া হয়েছে। মীরা বলল, জি আচ্ছা, জি আচ্ছা। ওপাশ থেকে কে যেন বলল, এটা কি রং নাম্বার হয়েছে? মীরা তার উত্তরেও বলল, জি আচ্ছা। মীরা সমস্ত মনোযোগ বারান্দায়। সেখানে শাস্তি পর্ব শেষ হয়েছে। নিজাম সাহেব বলছেন, যেভাবে এক বস্ত্রে আমার বাসায় উঠেছিলি, ঠিক সেইভাবে এক বস্ত্রে এখন বের হয়ে যাবে। গেট খুলে বের হয়ে যাবে। পেছন দিকে ফিরে তাকাবি না। দুধকলা দিয়ে কালসাপ পোষার কথা এতদিন শুধু বইয়ে পড়েছি, আজ দেখলাম বাস্তব। মীরা জানালার পাশে এসে দাঁড়িয়েছে। মজনু ভাই চলে যাচ্ছে, এই দৃশ্যটা সে দেখতে যাচ্ছে। মানুষটা গেট দিয়ে বের হবার সময় একবারও কি পেছন দিকে তাকাবে না? রহমান সাহেব ছুটির দরখাস্ত নিয়ে নিজেই বড় সাহেবের কাছে গেলেন। বিনীত ভঙ্গিতে বললেন, স্যার আজ আমার মেয়ের বিয়ে। বড় সাহেব বললেন, মেয়ের বিয়ে? জি স্যার। আগে কথা ছিল এঙ্গেজমেন্ট হবে, পরে ঠিক হয়েছে বিয়েই হয়ে যাবে। এই জন্যই ছুটি। মেয়ের বিয়ের দিন অফিস করবেন, এটা কেমন কথা? অবশ্যই ছুটি। দরখাস্ত আমার বিয়ের কাছে রেখে চলে যান। ও আরেকটা কথা বলতে ভুলে গেলাম। একটা ছেলের চাকরির কথা বলেছিলেন, মজনু নাম। আমার বড় শালাকে বলেছিলাম, সে একটা মাল্টিন্যাশনাল কোম্পানির জিএম। ও চাকরির ব্যবস্থা করেছে, স্টোর কিপার। ৪,৬০০ টাকা বেতন প্লাস আদার ফেসিলিটিস। স্যার আপনার অশেষ মেহেরবানি। বড় সাহেব বললেন, এত সহজে যে চাকরি হয়ে যাবে আপনি কি ভেবেছিলেন? জি স্যার, ভেবেছিলাম। যেদিন আপনাকে বলেছি সেদিনই আমি জানি মজনুর চাকরি হবে। আপনি ব্যবস্থা করে দেবেন। আগে থেকে জানলে তো ভালোই। আমার বড় শালার কার্ড আমি আপনার পিয়ের কাছে দিয়ে রেখেছি। আপনি সেখান থেকে নিয়ে যান, আর ওই ছেলেকে পাঠিয়ে দিন। সব ঠিক করাই আছে। ইন্টারভিউ কিচ্ছু লাগবে না। জি আচ্ছা স্যার। রহমান সাহেব অফিস থেকে বের হলেন। তার মন সামান্য খারাপ। রতন আজ অফিসে আসেনি। গতদিনই অফিস থেকে বের হবার সময় দেখেছিলেন রতনের জ্বর এসেছে। জ্বর নিশ্চয়ই বেড়েছে। তার ইচ্ছে ছিল মেয়ের বিয়েতে রতনকে রাখবেন। যে কোনো শুভ কাজে সব প্রিয়জনদের পাশে রাখতে হয়। রতন তার প্রিয়জন তো বটেই। রতনের আগের বাসায় তিনি বেশ কয়েকবার গিয়েছেন। গত মাসে সে বাসা বদলেছে। নতুন বাসার ঠিকানা রহমান সাহেবের জানা নেই।
জানা থাকলে তিনি অবশ্যই রতনকে দেখতে যেতেন। রহমান সাহেব হাঁটতে শুরু করলেন। এই সময় অফিস থেকে বের হয়ে তার অভ্যাস নেই। সব কেমন যেন অন্যরকম লাগছে। এত সকাল সকাল বাসায় ফিরে কি হবে? চুপচাপ ঘরে বসে থাকা ছাড়া তার আর কি করার আছে? ঘরে থাকা মানেই মীরাকে বিরক্ত করা। তার চেয়ে নিউ মার্কেটের কাঁচা বাজারে কিছুক্ষণ হাঁটাহাঁটি করা যায়। 4টে ক্যাপসিকাম কিনে ফরিদার বাসায় চলে যাওয়া। নতুন একটা তরকারি খেয়ে দেখা দরকার। অনেকদিন গরুর গোস্ত দিয়ে ওল খাওয়া হয় না। ওল সামান্য গলা ধরবে। অনেকে গরম পানিতে ওল সিদ্ধ করে সেই পানি ফেলে দিয়ে গলা ধরার সমস্যার সমাধান করে। রহমান সাহেব তার পক্ষপাতী না, ধরুক একটু গলায়, তারও আলাদা মজা আছে। বাজারে কচুরলতি উঠেছে, চিকন চিকন কালো রঙের কচুরলতি, চিংড়ি মাছ দিয়ে অসাধারণ হয়। তার মা রাঁধতেন, তিনি কচুরলতির সঙ্গে কুচি কুচি করে কাঁঠাল বিচি দিয়ে দিতেন। সেই স্বাদ এখনও মুখে লেগে আছে। ক্যাপসিকাম না কিনে কচুরলতি এবং কাঁঠাল বিচি কেনা যায়। দুপুরে ফরিদার বাসায় খাওয়া দাওয়া করে তাকে নিয়ে নিজের বাসায় যাওয়া। চিত্রার এঙ্গেজমেন্টে সে থাকবে না তা হয় না। তাছাড়া এটা এঙ্গেজমেন্টও না, রীতিমতো বিয়ে। ফরিদার সঙ্গে জহিরের যে সমস্যা ছিল তা নিশ্চয়ই এতক্ষণে মিটে গেছে। ছোট ছোট ঝগড়া সহজে মিটতে চায় না। ছোট ঝগড়াগুলি চোর কাটার মতো কাপড়ের এক জায়গা থেকে উঠে অন্য জায়গায় লাগে। বড়গুলি হলমান কাটার মতো একবার তুলে ফেললে দ্বিতীয়বার লাগার সুযোগ নেই। রহমান সাহেব বোনকে ফেলে নিজের মনে হেঁটে চলে এসেছিলেন। এই ব্যাপারটা তার আর তেমন করে মনে পড়ছে না। তিনি কোনো অস্বস্তিও বোধ করছেন না। তিনি জানেন ফরিদা তার ওপর খুবই রাগ করেছে। তবে এটাও জানেন সে রাগ করে বেশিক্ষণ থাকতে পারবে না। পৃথিবীতে বোন ছাড়া তার আর কেউ নেই। এই কঠিন সত্যটা ফরিদা জানে। কাজেই সে তার ভাইজানের সব অপরাধ ক্ষমা করে দেবে। তিনি কাঁচা বাজার থেকে বেশ কিছু বাজার করে ফেললেন। কচুরলতি, কাঁঠাল বিচি, 2টা কলার থোড়, লাউ ডগা। মাছের মধ্যে কিনলেন চিংড়ি মাছ আর মলা মাছ। এত বাজার পলিথিনের ব্যাগে করে নেওয়া যায় না। তিনি 10 টাকা দিয়ে চটের ব্যাগ কিনে ফেললেন। বাজার থেকে বের হবার মুখে হঠাৎ চোখে পড়ল কচি লাউ বিক্রি হচ্ছে। দেখে মনে হচ্ছে এইমাত্র লাউ গাছ থেকে ছিঁড়ে আনা হয়েছে। তিনি 13 টাকা দিয়ে একটা লাউ কিনলেন। ফরিদার জন্য একটা উপহার কিনতে ইচ্ছে করছে। খুব খুশি হয়ে যায় এমন কোনো উপহার। ফরিদার সবচেয়ে বড় গুণ হচ্ছে যে কোনো তুচ্ছ জিনিস পেয়েও সে খুশি হয়। সেই খুশির মধ্যে কোনো ভান থাকে না। একবার নিউ মার্কেটের সামনে গোল প্লাস্টিকের বক্সে সুচ বিক্রি হচ্ছিল। বক্সের ভেতর অনেকগুলি খাপ, এক এক খাপে এক এক মাপের সুচ। ঢাকনা ঘুরিয়ে পছন্দসই মাপের সূচের কাছে গেলে সেই সুচ বের হয়ে আসে। তিনি সেই সূচের বক্স বোনের জন্য একটা কিনলেন। ফরিদা উপহার হাতে নিয়ে গাঢ় গলায় বলল, ভাইজান, তুমি কোত্থেকে খুঁজে খুঁজে এমন সব অদ্ভুত জিনিস আমার জন্য আনো? কে তোমাকে এত কষ্ট করতে বলেছে? নিজের ওপর তোমার কোনো মায়া নেই? রোদে রোদে ঘুরে কি করেছো শরীরের অবস্থা দেখি, একটু দাঁড়াও তো, তোমাকে সালাম করি। সালাম করবি কেন? একটা উপহার দিয়েছো, আমি তোমাকে সালাম করব না? তুমি আমাকে কি ভাবো? রহমান সাহেবের স্পষ্ট মনে আছে। সালাম করে উঠে দাঁড়িয়ে ফরিদার চোখ মুছতে লাগলো। উপহার পাবার আনন্দে তার চোখে পানি এসে গেছে। রিকশায় উঠে রহমান সাহেবের মনে হলো বোনের জন্য আজ ভালো কোনো উপহার নিতেই হবে। তার সবচেয়ে পছন্দ কাচের চুড়ি। 2 বক্স কাচের চুড়ি কিনে নিয়ে গেলে কেমন হয়? কাচের চুড়ি কোথায় পাওয়া যায় তিনি জানেন না। খুঁজে বের করা যাবে। রতন সঙ্গে থাকলে খুব সুবিধা হতো। সে চেনে না এমন জায়গা নেই। কেউ যদি রতনকে বলে, রতন একটা 6 মাস বয়সী হাতির বাচ্চা কিনতে চাই, কোথায় পাওয়া যাবে বলো তো? রতন সঙ্গে সঙ্গে বলবে, আসেন আমার সঙ্গে। 2 বক্স কাচের চুড়ি কিনে রহমান সাহেব ফরিদাদের ফ্ল্যাটে উপস্থিত হলেন। সেখানে অনেক লোকজন, পুলিশ পাহারা দিচ্ছে, বিরাট হইচই। তিনি অবাক তিনি অবাক হয়ে শুনলেন ফ্ল্যাট বাড়ির ছাদ থেকে একটা মেয়ে লাফ দিয়েছে। মেয়েটার নাম ফরিদা। তখনও তিনি বুঝতে পারলেন না তখনও তিনি বুঝতে পারলেন না এই ফরিদা তার অচেনা কেউ না। ফরিদা তারই বোন। ফরিদার জন্যই তিনি 2 বক্স কাচের চুড়ি এনেছেন। অচেনা এক ভদ্রলোক রহমান সাহেবকে মেডিকেল কলেজ হাসপাতাল নিয়ে গেল।
জহিরকে শুকনো মুখে গেটের সামনে দাঁড়িয়ে থাকতে দেখা গেল। তার ঠোঁট চিমসে মেরে গেছে। সে সিগারেট টানছে আর একটু পরপর থুতু ফেলছে। জহিরের সঙ্গে তার কিছু বন্ধুবান্ধব, তারাও শুকনো মুখে সিগারেট টানছে। প্রত্যেকের চেহারায় কাকলাসের মতো। রহমান সাহেবকে দেখে জহির এগিয়ে এলো, চিন্তিত মুখে বলল, ভাইজান, দেখেছেন কীরকম বিপদে পড়েছি? পুলিশ টাকা খাওয়ার জন্যে নানান ফ্যাকড়া করছে, বলছে এটা নাকি সুইসাইড না, হত্যা। তাকে ভুলিয়ে ভালিয়ে ছাদে তুলে পেছন থেকে নাকি ধাক্কা দিয়ে ফেলেছে। রহমান সাহেব বললেন, কে ধাক্কা দিয়ে ফেলেছে? জহির বিরক্ত মুখে বলল, কেউ ফেলেনি, কে আবার ফেলবে? আমাকে বিপদে ফেলার জন্যে নিজেই ঝাঁপ দিয়েছে। তা ভাগ্য ভালো যে চিঠিতে আমার সম্পর্কে সত্যি কথাগুলি লিখেছে। কি লিখেছে? আমি যে স্বামী হিসেবে কত ভালো, এইটা লিখেছে। সে যদি লিখত তার মৃত্যুর জন্যে আমি দায়ী, তাহলে আজ আমার খবর ছিল। তবে সমস্যা হয়েছে কি ভাইজান, চিঠিটা এখন আছে পুলিশের কাছে। আমার কাছ থেকে টাকা খাওয়ার জন্যে পুলিশ চিঠি গায়েব করে দিতে পারে। আমি চেষ্টা করছি মূল চিঠিটা হলে তার একটা ফটোকপি হলেও জোগাড় করতে। ফটোকপি আমি একজন ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেট দিয়ে অ্যাটাস্ট করিয়ে নেব। রহমান সাহেব কী বলবেন ভেবে পেলেন না। তার প্রচণ্ড ভয় লাগছে, বুক ফাঁকা ফাঁকা লাগছে। ফরিদা মারা গেছে এই ব্যাপারটা এখনও তার কাছে সেরকম স্পষ্ট হয়নি। জহির হাতের সিগারেট ফেলে আরেকটা সিগারেট ধরালো। রহমান সাহেবের দিকে ঝুঁকে এসে বলল, গতরাতে আপনি ফরিদাকে রেখে চলে যাবার প্রায় সঙ্গে সঙ্গেই আমি দরজা খুলে তাকে বললাম, আচ্ছা ঠিক আছে, যা হবার হয়েছে, এখন ঘরে ঢোকো, হাত মুখ ধুয়ে ভাত খাও। সে তখন বলল না। তারপর রাগ দেখিয়ে ফটফট করে ছাদে চলে গেল। আমার তখনই উচিত ছিল তাকে ছাদে যেতে না দেয়া। সে যে আমাকে এত বড় বিপদে ফেলবে আমি চিন্তাও করিনি। রহমান সাহেব চুপ করে আছেন। তার কেমন যেন লাগছে। মনে হচ্ছে যা ঘটছে তার কিছুই সত্যি না, স্বপ্নের ভেতর ঘটেছে। তিনি দুঃস্বপ্ন দেখছেন। কিছুক্ষণের মধ্যেই তিনি জেগে উঠবেন, তখন আর এই ঝামেলায় থাকতে হবে না। জহির বলল, ভাইজান চা খাবেন? রহমান সাহেব বললেন, না, পানি খাবো। ওই দোকানের দিকে চলেন, পানি খাবেন, চাও খাবেন। এরা চাটা ভালো বানায়। আমি 6 কাপ চা খেয়ে ফেলেছি। সকালে নাস্তা টাস্তা কিছুই খাইনি, চায়ের ওপর আছি। রহমান সাহেব যন্ত্রের মতো জহিরকে অনুসরণ করলেন। চায়ের কাপ হাতে নিয়ে চায়ে চুমুক দিলেন। জহির ভুল বলেনি, চাটা ভালো। জহির বলল, ভাইজান আপনি এসেছেন, খুব ভালো হয়েছে। আপনি আমার একটা উপকার করেন। কী উপকার? কিছুক্ষণের মধ্যেই সুরতাল হয়ে যাবে। টাকা দিয়ে ম্যানেজ করেছি। উপর থেকে মন্ত্রী লেভেলে চাপও দিয়েছি, ডাবল অ্যাকশন। কিছুক্ষণের মধ্যেই ডেড বডি হ্যান্ড ওভার করে দেবে। আমি আঞ্জুমানে মফিদুল ইসলামের গাড়ি জোগাড় করেছি। আপনি ডেড বডি নিয়ে যান, আমি পুলিশের ঝামেলা শেষ করে আসছি। রহমান সাহেব অবাক হয়ে বললেন, কোথায় নিয়ে যাব? জহির বিরক্ত মুখে বলল, আপনার বাড়িতে নিয়ে যান। এছাড়া তো আর জায়গা দেখি না। আমার ফ্ল্যাটে নেওয়াই যাবে না। রাজ্যের মানুষ ভিড় করে আছে, সাংবাদিকও আছে। এরা ভাবছে মশলাদার কোনো ঘটনা আছে। ফ্রন্ট পেজ নিউজ করে পত্রিকার সার্কুলেশন বাড়বে। চা আরেক কাপ খাবেন ভাইজান? না, খান আরেক কাপ, নার্ভ ঠিক থাকবে। চায়ের মধ্যে ক্যাফিন আছে, ক্যাফিন নার্ভ ঠিক রাখে। এই আমাদের আরও 2 কাপ চা দাও। ভাইজান আপনি চায়ের সঙ্গে সিগারেটও ধরেন। চায়ের ক্যাফিন আর সিগারেটের নিকোটিন দুটোই মিলে নার্ভ একেবারে পুকুরের পানির মতো ঠান্ডা রাখবে। আমি যে এত নর্মাল আছি এই 2 বস্তুর জন্যে আছি। সকালে খুবই কান্নাকাটি করেছি, তারপর ভাবলাম আগে কাজ গুছিয়ে নিই, তারপর কান্নাকাটির সময় পার হয়ে নেই। সারা জীবনই কান্নাকাটির জন্যে পড়ে আছে। রহমান সাহেব আরেক কাপ চা নিলেন, সিগারেট ধরালেন। তার কাছে মনে হলো জহির সত্যি কথাই বলেছে। শরীরের কাঁপুনিটা কমে এসেছে। জহির বলল, ভাইজান তাহলে আপনি এই উপকারটা করুন, ডেড বডি নিয়ে আপনার বাসায় চলে যান। আমি পুলিশের ঝামেলা শেষ করে আজিমপুর গোরস্থানের সঙ্গে কথাবার্তা বলে চলে আসছি। কোরআনে হাফেজটা
হাফেজ জাতীয় কাউকে পান কিনা দেখেন, কোরআন পাঠ করতে থাকুক, টাকা পয়সা চাইলে আগে আমি দেব। রহমান সাহেব বললেন, আচ্ছা। জহির বলল, আপনি যে শক্ত আছেন এটা দেখে ভালো লাগছে। বিপদের সময় কেউ মাথা ঠান্ডা রাখতে পারে না, আপনাকে দেখলাম মাথা ঠান্ডা। আপনার ব্যাগে কি? বাজার। জহির ব্যাগের ভিতর উকি দিয়ে বলল, লাউটা ভালো কিনেছেন, লম্বা লাউ, মিষ্টি হয়। গোল লাউ দেখতে ভালো, কিন্তু খেতে ভালো না। লাউ কিনে আপনি জিতেছেন। লাশের গাড়ির ভেতর রহমান সাহেব বসে আছেন, পাশাপাশি দুটো লম্বা সিট। একটায় তিনি বসেছেন, অন্যটায় ফরিদা শুয়ে আছে, সাদা কাপড় দিয়ে ঢাকা। রহমান সাহেবের কাছে মনে হচ্ছে এ আসলে ফরিদা না, অন্য কেউ, কিশোরী কোনো মেয়ে, সাদা কাপড়ে ঢাকা বলি কিনা। ফরিদাকে খুব ছোটোখাটো মনে হচ্ছে। রহমান সাহেবের দম বন্ধ লাগছে। লাশের গাড়িটা পুলিশের প্রিজন ভ্যানের মতো, কোনো জানালা নেই। একটা ছোট্ট রেলের টিকিট ঘরের জানালার মতো জানালা আছে। এই জানালা দিয়ে গাড়ির ড্রাইভারের সঙ্গেই শুধু কথা বলা যায়, বাইরের কিছু দেখা যায় না। গাড়ি চলতে শুরু করেছে। ড্রাইভারকে এখনও বলা হয়নি কোথায় যেতে হবে। ড্রাইভার অবশ্যই একবার জিজ্ঞেস করেছে কোন দিকে যাব। রহমান সাহেব কিছু বলেননি। গাড়ি কোথায় যাবে তিনি জানেন, কিন্তু জায়গাটার নাম এই মুহূর্তে মনে আসছে না, একটু পরেই মনে আসবে। রাস্তার কোনো গর্তে গাড়ি প্রবল ঝাঁকুনি খেল। ফরিদা সিট থেকে পড়ে যাচ্ছিল। রহমান সাহেব ছুটে এসে তাকে ধরলেন। আর তখনই ফরিদা কথা বলে উঠল, চৌবাচ্চার মাছটা যেমন ক্ষীণস্বরে কথা বলছিল সেরকম ক্ষীণস্বর, কিন্তু স্পষ্ট ও তীক্ষ্ণ। ভাইজান, তুমি এটা কি করছো? রহমান সাহেব বিড়বিড় করে বললেন, কি করছি? আমাকে কোনো বুদ্ধিতে তুমি তোমার বাসায় নিয়ে যাচ্ছ। আজ তোমার মেয়ের বিয়ে, কত লোকজন আসবে, একটা শুভ কাজ হবে, এর মধ্যে তুমি একটা মরা লাশ নিয়ে উপস্থিত হবে, কি সর্বনাশের কথা। তাহলে কি করব? ড্রাইভারকে গাড়ি থামাতে বলো, তারপর গাড়ি থেকে নেমে হাঁটা ধর। ড্রাইভারের চোখের আড়াল হওয়া মাত্র একটা বেবি ট্যাক্সি নিয়ে বাসায় চলে যাও। কি বলছিস তুই? তোমার যাতে ভালো হয় আমি তাই বলছি। তারপর তোর কি হবে? আমার যা হয় হবে, মৃত মানুষের কিছু হয় না। তোমার বাড়িতে আজ উৎসব, তুমি যাও তো। ড্রাইভার গাড়ির গতি কমিয়ে দুবার হর্ন দিয়ে বিরক্ত গলায় বলল, কোথায় যাব বলেন? রহমান সাহেব বললেন, ভাই গাড়িটা থামান, আমার একটু নামতে হবে, 2 মিনিট। পিছনের দরজাটা খুলে দেন। ব্যাপার কি? ভাই সাহেব, বাথরুমে যাব। ড্রাইভার গাড়ি থামালো। রহমান সাহেব গাড়ি থেকে নামলেন, বিনীত গলায় বললেন, বেশিক্ষণ লাগবে না, 5 মিনিট। আপনি একটা সিগারেট ধরান, সিগারেট শেষ করতে করতে আমি চলে আসব। ড্রাইভার সিগারেট ধরালো না, নিজের সিটে ফিরে গম্ভীর মুখে বসে রইল। রহমান সাহেব বড় বড় পা ফেলে উল্টো দিকে হাঁটা ধরলেন। লাশের গাড়ি চোখের আড়াল হওয়া মাত্র প্রায় লাফ দিয়ে একটা রিকশায় উঠে পড়লেন। দুপুর থেকে শায়লার মাথার যন্ত্রণা শুরু হলো। চিত্রা বলে গেছে 11টার মধ্যে ফিরবে, এখন বাজছে 1:10। শায়লা অস্থির হয়ে পড়লেন। চিত্রার অনেক বান্ধবীর টেলিফোন নাম্বারই তিনি জানেন, টেলিফোনে তাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। যোগাযোগ করাটা ঠিক হবে কিনা বুঝতে পারছেন। চিত্রা ঠিকই ফিরে আসবে। মাঝখান থেকে খবর রাখবে বিয়ের দিন মেয়ে পালিয়ে গেছে। আরও কিছুক্ষণ অপেক্ষা করা যাক। ঝামেলা এখন শুরু হয়, চারদিক থেকে শুরু হয়। উত্তরার বড় আপা আসেননি। ইসিজি করার পর ডাক্তার তাকে বলেছে কমপ্লিট রেস্টে থাকতে। টেলিফোনেও যেন কারোর সঙ্গে কথা না বলে। তিনি ঘুমের ট্যাবলেট খেয়ে তার বাড়িতে শুয়ে আছেন। এই সময় পাশে থাকলে শায়লা তার টেনশনটা ভাগাভাগি করতে পারতেন। তাছাড়া একটা আইটেম তার রান্না করে নিয়ে আসার কথা, সেই আইটেমও সম্ভবত আসবে না। মীরা নিজের ঘরে শুয়ে আছে, কান্নাকাটি করছে। কিছুক্ষণ আগেই মীরার সঙ্গে তিনি রাগারাগি করে এসেছেন। বিছানায় পড়ে কান্নাকাটি করার মতো কোনো ঘটনা ঘটেনি। এইসব নাটকের কোনো মানে হয় না। একটা ছেলে অন্যায় করেছে, শাস্তি পেয়েছে, এখানেই শেষ। শাস্তিটা হয়তো সামান্য বেশি হয়েছে, সেই বেশির দায়িত্বও মীরার না, সে শাস্তি দেয়নি। তাহলে বিছানায় শুয়ে বালিশে মুখ গুজে ফোপানোর মানে কি? তিনি মীরার ঘরে ঢুকে বলেছেন, মীরা কি হয়েছে? মীরা ফোপাতে ফোপাতে বলেছে, কিছু হয়নি। তুই ফোপাচ্ছিস কি জন্যে? মন খারাপ লাগছে মা, খুবই মন খারাপ লাগছে।
আমার মন যে কী পরিমাণ খারাপ তুমি বুঝতেই পারবে না। কেন মন খারাপ হয়েছে? প্রেমিক কানে ধরে উঠবোস করছে এই জন্যে? মা, তুমি বুঝবে না। আমি বুঝবো না আর তুই সব বুঝে ফেলেছিস? খবরদার ফুপাবি না। উঠে আয়। না। না মানে? না মানে কি? না মানে না, আমি ঘর থেকে কোথাও বের হব না। তুমি আমাকে বিরক্ত করবে না। শায়লা তখন আর নিজের রাগ সামলাতে পারেননি। মেয়ের গালে চড় বসিয়ে দিয়েছেন। চড় খুব জোরালো হয়েছে। সঙ্গে সঙ্গে গালে আঙুলের দাগ বসে গেছে। মীরা চুপ করেছিল। পাথরের মূর্তির মতো বসে মার দিকে তাকিয়েছিল। শায়লার ইচ্ছে করছিল আরেকটা চড় লাগাতে। অনেক কষ্টে নিজের ইচ্ছা দমন করলেন। এখন শায়লা বারান্দায় বসে আছেন। রাস্তার দিকে তাকিয়ে আছেন। দূরে কোনো রিক্সা দেখলেই তাকাচ্ছেন, যদি চিত্রাকে দেখা যায়। অন্যদিন একের পর এক রিক্সা যায়, আজ তাও যাচ্ছে না। একের পর এক ট্রাক বাস যাচ্ছে। আচ্ছা, চিত্রা কোনো অ্যাক্সিডেন্ট করেনি তো? কোনো ট্রাক হঠাৎ? ছি ছি, এসব কী ভাবছেন? এত বড় একটা অনুষ্ঠান হবে অথচ বাসায় কেউ নেই। চিত্রার বাবা 1 ঘন্টার ভেতর ফিরবে বলে অফিসে গেছে, এখনও ফেরেনি। হয়তো আজও ফিরবে না। রাত 10টার দিকে তাকে দেখা যাবে। বোনের বাসায় গিয়ে ভাত টাত খেয়ে ফিরবে। ততক্ষণে বিয়ে হয়ে গেছে। বরপক্ষের লোকজনের সঙ্গে চিত্রা চলে গেছে। চিত্রার বাবার বাড়িতে থাকা না থাকা অবশ্যই একই। বাসায় থাকলে ঘরের এক কোণায় ফার্নিচারের মতো পড়ে থাকবে। তবুও তো একটা মানুষ প্রয়োজনে এখানে ওখানে পাঠানো যেত। 100 টাকার কিছু নতুন নোট তার দরকার। মেয়ের শ্বশুরবাড়ি যাচ্ছে, মেয়ের হাতে কিছু টাকা দিয়ে দিতে হবে। পুরনো ময়লা নোট না, চকচকে নতুন নোট। ব্যাংক বন্ধ হয়ে গেছে। ব্যাংকে গেলে নতুন নোট এখন পাওয়া যাবে না। গুলিস্তানে পুরনো নোট বদলে নতুন নোট দেয়। 100 টাকায় 20 টাকা বাটা কেটে রাখে। চিত্রার বাবা থাকলে 1002 টাকার নতুন নোট আনানো যেত। মজনু ছেলেটা থাকলেও হতো। এইসব কাজে সে খুব পাকা। তার শাস্তিটা না হয় একদিন পরে হতো। মজনুকে নিয়েও তার এখন ভয় লাগছে। যে অপমান তাকে করা হয়েছে, এই অপমান ভোলা মুশকিল। কোনো একদিন যদি অপমানের শোধ নেয়, তখন কি হবে? দূর থেকে বাড়িতে একটা বোমা মেরে দিল। কিংবা এমনও তো হতে পারে, মীরা রিক্সা করে যাচ্ছে, তার গায়ে এসিড ছুঁড়ে মারল। শালা বারান্দা থেকে উঠে রান্নাঘরে গেলেন। সব রান্নাবান্না তিনি নিজে করবেন বলে ঠিক করে রেখেছিলেন। এখন রান্নায় মন বসছে না। জৈতরীর মাকে সব বুঝিয়ে এসেছে। জৈতরীর মার দাঁতে ব্যথা শুরু হয়েছে। সে দাঁতের ব্যথায় কাতরাতে কাতরাতেই রান্না করছে। কী করছে কে জানে। হয়তো লবণের জন্যে কিছু মুখেই দেয়া যাবে না। শায়লা রান্নাঘরে ঢুকতেই জৈতরীর মা বলল, বড় আফা আসছে আম্মা। শায়লা কঠিন মুখে বললেন, বড় আপা এসেছে কি আসেনি এটা নিয়ে তোমাকে মাথা ঘামাতে হবে না। তুমি তোমার কাজটা ঠিক মতো করো। জোহরের আজান হইছে, এখনও আফা আসলো না। আমার ভালো ঠেকতেছে না আম্মা। শালা বিরক্ত গলায় বললেন, ও বলেই গেছে দেরি হবে। রাস্তায় ট্রাফিক জ্যাম, কোথাও আটকা পড়ে গেছে। একটা টেলিফোন করেন আম্মা। শালা বললেন, তোমাকে বুদ্ধি বাতলাতে হবে না। তুমি তোমার কাজ করো। লবণ ঠিকঠাক আছে কি না এটা দেখো। এতদিনেও তোমার তো লবণের আন্দাজ হয় না। হয় লবণ বেশি হবে, নয় কম। শালা রান্নাঘর থেকে বের হলেন। চিত্রার একটা মোবাইল টেলিফোন আছে। সরাসরি তার সঙ্গে যোগাযোগ করার কথা তার মনে হয়নি কেন? এই কাজটা তো তিনি অনেক আগেই করতে পারতেন। তিনি প্রায় ছুটি টেলিফোনের কাছে গেলেন। অনেক মোবাইল আছে, টিএনটির লাইন থেকে কানেকশন যায় না। চিত্রারটাতে যায়। চিত্রার মোবাইল নাম্বার শালার মুখস্থ। তারপরেও টেলিফোনের বইটা পাশে নিয়ে বসলেন। হ্যাঁ, রিং হচ্ছে। একবার, দুবার, তিনবার, চারবার। তারপর হঠাৎ মোবাইল অফ হয়ে গেল। চিত্রা মোবাইল অফ করে দিয়েছে। এর মানে কি? শায়লার সারা শরীর ঝিমঝিম করছে। তিনি ঘড়ির দিকে তাকালেন। 2টা 10 বাজে। একটু আগেই তো ছিল একটা। এত তাড়াতাড়ি 2টা 10 হয়ে গেল কিভাবে? মাছের চৌবাচ্চার উপর একটা দাঁড়কাক বসে আছে। ঘাড় ঘুরিয়ে তার দিকে তাকাচ্ছে। শুভ গাছের দাঁড়কাক দেখা ভয়ঙ্কর লক্ষণ। রহমান সাহেব রিকশায় বসে আছে। তার হাতে বাজারের ব্যাগ, লাউয়ের মাথা ব্যাগ থেকে বের হয়ে আছে। তিনি তাকিয়ে আছেন লাউটার দিকে। তার পরিষ্কার মনে আছে, কেনার সময় লাউটা ছিল ধবধবে সাদা। এখন কেমন কালচে দেখাচ্ছে। এর মানে কি?
লাউ বদল হবার তো কোনো সম্ভাবনা নেই। এমন না যে তিনি সাদা লাউ কিনেছেন আর দোকানি ভুলে তার ব্যাগে কালো রঙের একটা লাউ ঢুকিয়ে দিয়েছে। তার স্পষ্ট মনে আছে তিনি নিজের হাতে লাউটা ঢুকিয়েছেন। লাউটার রং বদলে গেল কিভাবে? রহমান সাহেব খুবই দুশ্চিন্তা পড়ে গেলেন। রিকশাওয়ালা বলল, চাচা মিয়া, কোন দিকে যাব? রহমান সাহেব চমকে উঠলেন। কোন দিকে যাবেন তিনি মনে করতে পারছেন না। সব এলোমেলো লাগছে। অতি দ্রুত তার বাসায় যাওয়া উচিত। চিত্রার বিয়ে, লোকজন আসবে। কিন্তু তার বাসাটা কোথায়? বাড়ি দেখলে তিনি অবশ্যই চিনতে পারবেন। বাড়ির সামনে জোড়া বাগান বিলাস। একটার ফুল সাদা আর একটা নীলচে ধরনের লাল। বাইরের উঠোনে চৌবাচ্চা আছে। চৌবাচ্চা চিত্রার মা মাছ ছেড়েছে। এই মাছগুলির একটা আবার তার সঙ্গে কথা বলেছে। রিকশাওয়ালা আবার বলল, চাচা মিয়া, কোন দিকে যাব? রহমান সাহেব হতাশ গলায় বললেন, মনে পড়ছে না। একটু পরেই মনে পড়বে। ভাই, 2 মিনিট সবুর কর। রিকশাওয়ালা রিকশা থামিয়ে ফেলল। তার চোখে মুখে স্পষ্ট বিরক্তি। রহমান সাহেব রিকশার সিটে বসে আছেন। বাসার ঠিকানা মনে করতে চাচ্ছেন। যতই মনে করতে চাচ্ছেন ততই সব এলোমেলো হয়ে যাচ্ছে। বাড়ির সামনের রাস্তায় বড় একটা ডিসপেন্সারি আছে। ডিসপেন্সারির নাম আরোগ্য। তারপর মনে হলো এই ডিসপেন্সারিটা তার বাড়ির সামনের রাস্তায় না, অন্য কোথাও। খুব সম্ভব তার অফিসের রাস্তায়। ডিসপেন্সারিতে একজন কর্মচারী বসে থাকে। তার গায়ে হলুদ কোট। সে খুবই পান খায়। তার থুতনিতে ছাগলা দাড়ির মতো কিছু দাড়ি। পান খাবার সময় দাড়ি নড়ে, দেখতে মজা লাগে। তিনি অফিসের ঠিকানা মনে করতে চেষ্টা করলেন। সেই ঠিকানাও মনে পড়ছে না। তার প্রচণ্ড পানির পিপাসা হচ্ছে। তিনি রিকশাওয়ালার দিকে তাকিয়ে করুণ গলায় বললেন, 1 গ্লাস পানি খাবো। রিকশাওয়ালা বলল, চাচা মিয়া, আপনি নামেন, অন্য রিকশায় যান। আমি এখন ভাড়া যাবো না। রহমান সাহেব নেমে পড়লেন। যেদিক থেকে এসেছিলেন সেদিকে হাঁটা ধরলেন। কিছুক্ষণের মধ্যেই তিনি আঞ্জুমানে মফিদুল ইসলামের গাড়ির কাছে এসে পড়লেন। গাড়ির ড্রাইভার তাকে দেখে কঠিন গলায় বলল, গিয়েছিলেন কোথায়? 40 মিনিট ধরে বসে আছি। রহমান সাহেব অবাক হয়ে দেখলেন ডিসপেন্সারিতে হলুদ কোট গায়ে যে কর্মচারীর কথা তিনি ভাবছিলেন, আসলে ঘটনা অন্য। এই গাড়ির ড্রাইভারের গায়ে হলুদ কোট, থুতনিতে ছাগলদাড়ি। আতর মেখেছে বলে ড্রাইভারের গা থেকে কড়া গন্ধ আসছে। এই গন্ধটা আগে পাওয়া যাচ্ছিল না। এখন আতরের গন্ধের জন্য পাশে দাঁড়ানো যাচ্ছে না। ড্রাইভার বিরক্ত মুখে বলল, ওঠেন, গাড়িতে ওঠেন। রহমান সাহেব বললেন, ভাই সাহেব, আমার একটা সমস্যা হয়েছে। আমার কিছু মনে আসছে না। কোথায় যাব বুঝতে পারছি না। ড্রাইভার অবাক হয়ে বলল, এসব কি বলেন? রহমান সাহেব ক্লান্ত গলায় বললেন, ভাই সাহেব, আমি কি করব আপনি একটু বলে দেন। মনে হয় আমি পাগল হয়ে গেছি। পাগলদের কোনো ঠিকানা মনে থাকে না। আপনার কোনো ঠিকানা মনে নেই? জি না। গাড়িতে যে লাশ, সে আপনার কি হয়? আমার বোন হয়, তার নাম ফরিদা। তার নাম মনে আছে। বোনের বাসা কোথায়? মনে আসছে না। ভাই সাহেব, ড্রাইভার বলল, আসুন আমার সঙ্গে, আপনার মাথায় পানি ঢেলে। দুঃখ ধান্দায় মাথা গরম হয়ে গেছে। আর কিছু না। পানি ঢাললে ঠিক হয়ে যাবে। 3-4 বালতি পানি ঢালতে হবে। এই জিনিস আগেও দেখেছি। রহমান সাহেব বাধ্য ছেলের মতো ড্রাইভারের পেছনে পেছনে একটা চায়ের দোকানে যাচ্ছে। শালার বুক থেকে পাষাণ ভার নেমে গেছে। চিত্রা এসেছে 3টায়। এসেই গোসল করে সাজতে শুরু করেছে। চিত্রাকে সাহায্য করছে মীরা। মীরা এখন আনন্দিত। তাকে দেখে মনেই হচ্ছে না একটু আগে এসে কেঁদে বুক ভাসাচ্ছিল। শায়লার নিমন্ত্রিত লোকজন আসা শুরু করেছেন। উত্তরা থেকে শরীর খারাপ নিয়ে এসেছেন চিত্রার খালা। তার একটা আইটেম আনার কথা। তিনি 2টা আইটেম এনেছেন। 5টার সময় শায়লাকে অবাক করে দিয়ে ফ্ল্যাগ উড়ানো গাড়ি নিয়ে পূর্তমন্ত্রী চলে এলেন, সঙ্গে পুলিশের গাড়ি। তিনি শায়লার দিকে তাকিয়ে বললেন, ভাবি, আমি শালু, পূর্তমন্ত্রী। লোকজন অবশ্য বলে ধূর্তমন্ত্রী। হা হা হা। রহমান আমাকে বলল তার মেয়ের বিয়ে আমি যেন আসি। কাজকর্ম ফেলে চলে এসেছি। রহমান কোথায়? শায়লা বললেন, ওকে একটা কাজে পাঠিয়েছি, এসে পড়বে, আপনি বসুন। আমাকে নিয়ে ব্যস্ত হবেন না ভাবি, আমি আছি। মেয়ের বিয়ে শেষ করে যাব। শায়লার অফিসের ডিরেক্টর সাহেব এসেছেন। এই ভদ্রলোকের স্ত্রী জার্মান, অতি রূপবতী মহিলা, ভাঙা ভাঙা বাংলা বলছেন। শায়লা শান্তির নিঃশ্বাস ফেললেন। বরপক্ষের লোকজনরা দেখবে কনেপক্ষের লোকজনও তুচ্ছ করার মতো না। ভাবতেই ভালো লাগছে। আয়োজনের কোনো খুঁত নেই। চকচকে 2000 টাকার নোট নিজাম সাহেব গুলিস্তান থেকে নিয়ে এসেছেন।
শায়লার বাড়ির লোকজনে গম গম করছে। বরপক্ষের লোকজন আসছে। পূর্তমন্ত্রীর সঙ্গে পুলিশের গাড়ির পুলিশ ট্রাফিক কন্ট্রোল করছে। আড়াল থেকে এই দৃশ্য দেখে আনন্দে শায়লার চোখে পানি এসে গেল। মীরা এসে তাকে বলল, মা কী সর্বনাশ! গেস্টরা সব এসে গেছে, তুমি তো এখনো শাড়ি বদলাওনি, তাড়াতাড়ি বাথরুমে যাও। আঞ্জুমানে মফিদুল ইসলামের গাড়িটা নেত্রকোনার দিকে যাচ্ছে। রহমান সাহেবের গ্রামের বাড়ির ঠিকানা মনে পড়েছে। বোনকে নিয়ে তিনি গ্রামে রওনা হয়েছেন। ড্রাইভার নিজেই আগ্রহ করে নিয়ে যাচ্ছে। এত দূর যেতে পারবো না, বাড়তি টাকা লাগবে, এ জাতীয় কথা একটিও বলেন। রহমান সাহেবের কেমন যেন শান্তি শান্তি লাগছে, যেন তিনি মস্ত বড় একটা সমস্যার হাত থেকে বেঁচেছেন। সামনে আর কোনো সমস্যা নেই। তিনি নিচু স্বরে হঠাৎ হঠাৎ ফরিদার সঙ্গে কথা বলছেন। তার মনে হচ্ছে ফরিদা মারা যাবার পরও তার কথা বুঝতে পারছে, এবং ফরিদা নিজেও টুকটাক দু একটা কথা বলছে। যেমন ফরিদা বলল, ভাইজান তুমি যে চুড়িগুলি আমার জন্য কিনেছ সেগুলি পরিয়ে দাও। তিনি বললেন, মরা মানুষের হাতে চুড়ি পরানো ঠিক না। ফরিদা বলল, কেউ তো আর দেখছে না, ভাইজান তুমি পরিয়ে দাও। বাম হাতে পরাও, ডান হাত থেতলে ভেঙে এমন হয়েছে চুড়ি পরাতে পারবেন। বোনের আবদার রক্ষার জন্যই রহমান সাহেব চুড়ি পরাচ্ছেন। তার খুবই মায়া লাগছে, চোখ দিয়ে পানি পড়ছে। ফরিদা রাগী গলায় বলল, কাঁদবে না তো ভাইজান, পুরুষ মানুষ কাঁদছে দেখতে আমার বিশ্রী লাগে। পুরুষ মানুষ হবে বাবুর বাবার মতো শক্ত। রহমান সাহেব চেষ্টা করছেন কান্না থামাতে, পারছেন না। তার চোখের পানি ফরিদার ডান হাতের তালুতে টপ টপ করে পড়ছে। যে কেউ দেখলেই বলবে, প্রথম বৃষ্টির পানি মেয়েরা যে ভঙ্গিতে হাত বাড়িয়ে ধরে, ফরিদাও ঠিক সেই ভঙ্গিতে ভাইয়ের চোখের অশ্রু হাত বাড়িয়ে ধরছে। এখনই বুঝি এই অশ্রু সে তার গালে মাখবে।